মঞ্চে উপস্থিত আমার প্রিয় কমরেড সুব্রত, আমাদের পার্টির নেতা, আপনারা যারা এলাকার অধিবাসীবৃন্দ, কমরেডস এবং বন্ধুরা, আপনারা জানেন যে আগামী 29শে এপ্রিল আমাদের রাজ্যের এই কেন্দ্রে বিধানসভার গত 15 বছর ধরে টানা ঘাসফুলের সরকার মানে তৃণমূলের সরকার চলছে। আপনি যদি এই সরকারের কাজ যা দেখেছেন, তাদের যে ইতিবাচক পরিবর্তনের কমিটমেন্ট যা ছিল, তাতে যদি আপনি খুশি থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি যা পরিবর্তন চেয়েছিলেন, যে ইতিবাচক পরিবর্তন চেয়েছিলেন সেগুলো আপনি পাননি, তাহলে ভোট দেওয়ার আগে আপনি 5-7 মিনিট ভাববেন, নিজেকে কয়েকটা প্রশ্নও করবেন। সেই প্রশ্নগুলোই আপনার কাছে তুলে ধরার জন্য আমরা এসেছি, বেশি সময় নেব না। 1 নম্বর হচ্ছে যে গত 5 বছর এই সরকার যা চলেছে, এই সরকার আমাদের জীবনের মান উন্নত করার জন্য তৈরি হয়েছিল সরকার। অথচ গোটা 5 বছরে আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে যদি বলেন যে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে এই সরকার। আমাদের জীবনের মান উন্নত করার কথা ছিল যে সরকারের জীবন জেরবার করে তুলেছে এই সরকার। এই সরকার গত 5 বছরে আমাদের যে নাগরিক দাবি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটার পালন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। আপনি যদি দেখেন যে শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে কর্মসংস্থান, আইন শৃঙ্খলা থেকে কৃষি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যদি দেখেন একটার পর একটা ব্যর্থ হয়েছে। আমি খানিকটা লেখাপড়ার জগতের লোক, আপনারা জানেন যে গোটা রাজ্যে 8,000-এর কাছাকাছি স্কুল বন্ধ, আরো কয়েক হাজার স্কুল বন্ধের মুখে। এবং কার্যত আমাদের এই রাজ্যে আমরা বামপন্থীরা 34 বছর থাকার সময় সরকার পোষিত শিক্ষা ব্যবস্থার ভিত যেটাকে মজবুত করেছিলাম, যেটাকে গড়ে তুলেছিলাম, 15 বছরে এই সরকারের 13 লক্ষ আসন কলেজে পড়ার ক্ষেত্রে, সেখানে 3.5 লক্ষ কেবলমাত্র ভর্তি হয়েছে গত বছরে, আর বাকি 6 লক্ষ আসন শূন্য। কার্যত যারা পাশ করছেন তারপরে কেউ উচ্চশিক্ষায় যেতে চাইছেন না। সবাই একটাই জিনিস বুঝছেন যে উচ্চশিক্ষায় গিয়ে লাভ হবে কি, কাজ করতে। আর যারা কাজের খোঁজের জন্য আরো একটু বেশি উদ্গ্রীব, তারা হচ্ছে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। ফলে একটা সময় আমরা শুনেছিলাম যে পরিযায়ী শ্রমিক, এখন পরিযায়ী পড়ুয়া, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী ইঞ্জিনিয়ার সব তৈরি হচ্ছে, অর্থাৎ সবাই মাইগ্রেট করছে। আপনি যদি চান যে আপনার পরের প্রজন্মের ছেলেমেয়েরা এই রাজ্যে থাকুক, আত্মসম্মান নিয়ে থাকুক, আত্মনির্ভর হয়ে থাকুক, ভাতা নির্ভর জীবন কেবলমাত্র নয়, তাহলে এই পরিবর্তন যদি আপনি চান তাহলে আগামী 29 তারিখে আপনার সেই দিন হিসেবে বেছে নিন। আমরা চাইছি যে আমাদের রাজ্যের যে থমকে যাওয়া শিল্প, সেই শিল্পের বিকাশ হোক। কারণ শিল্প পরিষেবার বিকাশ না হলে রাজ্যের মানুষের কাজের ক্ষেত্র খুলবে না। আর কাজের ক্ষেত্র যদি না খোলে তাহলে টালিগঞ্জ থেকে গোটা কলকাতাটা যেভাবে বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার থেকে রাজ্যকে ফেরানো যাবে না। ফলে আমরা চাই আমাদের রাজ্যে আমাদের ছেলেমেয়েরা কাজ করুক। আমরা চাই আমাদের রাজ্যে শিল্প হোক, পরিষেবা হোক, ব্যবসা বাণিজ্যের উন্নতি হোক, যাতে ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ করতে পারে। ফলে আপনারা যদি দেখেন যে আমাদের এই গত 5-7 বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যে শিক্ষা। 26,000 নিয়োগ দুর্নীতিতে চাকরি গেছে, এর মধ্যে বহু যোগ্য শিক্ষকও ছিলেন। আমাদের শাসক দলের নেতা মন্ত্রীরা দুহাতে টাকা তুলে টাকা চাকরি বিক্রি করেছে। পশ্চিমবঙ্গের লজ্জার দিন হচ্ছে এটাই যে এ রাজ্যের শিক্ষার মন্ত্রী যিনি, তাকেও জেলে যেতে হচ্ছে শিক্ষা দুর্নীতি। আমলারা জেলে যাচ্ছেন, বিধায়করা জেলে যাচ্ছেন, সাংসদ জেলে যাচ্ছেন। আপনি খাদ্যের যিনি মন্ত্রী ছিলেন তিনিও জেলে গেছেন। মুশকিল হচ্ছে যে শাসক দলের নেতা, মন্ত্রী, কর্মী, সাংসদ যারা জেলে যাচ্ছেন, জেল থেকে বেরোচ্ছেন, বেরিয়ে আবার কলার তুলে তারা ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ ভোটে আবার প্রার্থীও হচ্ছে। আসলে এই পরিবর্তনটাই হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন পরিবর্তন। অর্থাৎ আপনি অন্যায় করবেন, আপনি চুরি করবেন, দুর্নীতিতে অভিযুক্ত হবেন, আর কলার তুলে ঘুরে বেড়াবেন। এই গোটা ঘটনাটা হচ্ছে একটাই কারণের জন্য যে তাদের বিরুদ্ধে তদন্ত, যেগুলো যারা অন্যায় করছেন, দোষ করছেন, দুর্নীতির মধ্যে বিবর্জিত হচ্ছেন, তাদের তদন্তগুলো আটকে যাচ্ছে। ইডি, সিবিআই আটকে যাচ্ছে, কোথাও আর তদন্ত এগোতে পারছে না, থেমে যাচ্ছে। কাদের নির্দেশে? দিল্লির নির্দেশে। আর দিল্লির উপরওয়ালারা এই রাজ্যে প্রত্যেক দিন ভোট আসলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। তারা এসে আপনাকে বোঝাতে থাকবেন যে তৃণমূল ভয় দেখায় আর আমরা আপনাদের ভরসা দেব। কিসের ভরসা? প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি চৌকিদার, আপনাদের কোনো চিন্তা নেই। এমন চৌকিদার যিনি জেগে ঘুমাচ্ছেন,
গোটা রাজ্য জুড়েই কাটমানি সিন্ডিকেট যা কিছু ঘটেছে গত 12-14 বছরে, কার্যত সেই সময় কেন্দ্রের সরকারে তারা ছিল, নরেন্দ্র মোদী ছিলেন। তাহলে তাকে তো উত্তরটা দিতে হবে যে কি করে হচ্ছে এই রাজ্যে তৃণমূলের কংগ্রেসের নেতা মন্ত্রীরা এতগুলো দুর্নীতিতে আটকে থাকা সত্ত্বেও তাদের একজনের শাস্তি হচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্ত এক পাও এগোচ্ছে না। যিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, কার্যত দেখা যাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের আমলে শাসক দলের নেতা মন্ত্রী কর্মীরা খাচ্ছেন, খেয়ে ঘুরে বেড়াচ্ছেন, মোটা হচ্ছেন, তারা সুরক্ষিত থাকছেন, প্রমোটেড হচ্ছেন, প্রোটেক্টেড হচ্ছেন বাই দি বিজেপি গভর্নমেন্ট। ফলে এখানে দাঁড়িয়ে এটা অস্বীকার করার আজ কোনো উপায় নেই যে বিরোধী দলের তকমা পেয়েছিলেন যারা আমাদের রাজ্যে বিজেপি, বেশ কিছু বন্ধু ভোট দিয়েছিলেন তাদেরকে। আমরা তাদেরকে এই কথা বলতে, রামকে রাজনীতির ময়দানে নামাবেন না, জগন্নাথকে রাজনীতির ময়দানে নামাবেন না, বিপদ সেখানে। ফলে এখানে ধর্ম রাজনীতি সব ভুলে যাচ্ছে একসাথে, এবং এই দুই ফুল হচ্ছে যে এই ধরনের নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি আমাদের রাজ্যে আনার চেষ্টা করছেন, যেটা শেষ পেশ আমাদের এগিয়ে যাওয়ার পথ সেটাকে আটকে দিচ্ছে। ফলে আপনারা যারা মনে করেন আমাদের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার আমরা সেগুলোকে ভোটের মাপকাঠি করি, আমাদের বন্ধুরা যখন ভোট চাইতে আসবে এই কথাটাই জিজ্ঞেস করবেন যে আমাদের বেঁচে থাকার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কাজ, কৃষি, কারখানা, ব্যবসা বাণিজ্য, এই প্রশ্নে সরকারের কি ভূমিকা। ফলে এখানে কেন্দ্র এবং রাজ্যের যারা সরকার চালাচ্ছেন কার্যত এক, যে কর্মসংস্থানের প্রশ্নে পাকড়া বলছেন প্রধানমন্ত্রী, সেটাকে শিল্প, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তেলে ভাজা। ফলে আপনারা যদি দেখেন এই দুটো সরকারের এই নীতির প্রশ্নে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো তফাৎ আপনি খুঁজে পাবেন না। ফলে আপনারা বারবার বলতে চাই যে একটাই কথা, যে আমাদের এই রাজ্য যেভাবে একটা গোটা প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, আমরা একটা স্বচ্ছ প্রশাসন চাই। কার্যত আপনি গোটা টালিগঞ্জ, কেন গোটা কলকাতা অঞ্চল জুড়ে বেআইনি নির্মাণ, এটা একটা শিল্পের চেহারা নিয়েছে। এমনি শিল্প যখন নেই তখন বেআইনি নির্মাণ। আপনার আনন্দপুরের ঘটনা দেখেছেন, সেখানে 27 জন মানুষ পুড়ে মারা গেল এক রাত্রে, সেগুলো জলাজমি বুঝিয়ে সেই নির্মাণ হয়েছিল, বেআইনি নির্মাণ হয়েছিল প্রত্যেকটা। আর এই বেআইনি নির্মাণ এমনি এমনি হয়েছে, রাতের অন্ধকারে হয়েছে না, পুলিশ প্রশাসন জনপ্রতিনিধিদের নাকের ডগায় প্রত্যেকদিন তিল তিল করে বেআইনি নির্মাণগুলো হচ্ছে। একটা আনন্দপুর নয়, গোটা শহর জুড়ে হচ্ছে, গোটা শহরটা একটা যদুগৃহের মতো অবস্থা হচ্ছে। আপনারা যদি দেখেন টালিগঞ্জ অঞ্চলের বাসিন্দা, টালিগঞ্জ কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটা কেন্দ্র, বেহাল নিকাশির অবস্থা। ফলে নিকাশির যা অবস্থা, এখানে দাঁড়িয়ে দেখতে পাবেন যে বর্ষা যদি বৃষ্টি বেশি হয় জল জমছে, শুধু জল জমছে না, ঝড় বৃষ্টিতে যদি হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিকিউটেড হয়ে এক রাত্রে মারা গেছিলেন 12 জন মানুষ এই দুর্গাপুজোর আগে।